রামকৃষ্ণ মঠ অ্যাডমিশনের প্রেসিডেন্ট থাকবেন, চেয়ে নিলেন শ্রীরামকৃষ্ণ মা ভবতারিণীর কাছে। কেন সঙ্গী চাইলেন? আপনারা জানেন কৃষ্ণ রাধার তত্ত্ব। কৃষ্ণ রাধাকে তৈরি করলেন, অন্য কোনো কারণ না। কৃষ্ণ যে রাধাও সে, কিন্তু কৃষ্ণ নিজে একা কি সম্ভব করবেন? দুজন না হলে সম্ভব হয় না। তাই রাধার সৃষ্টি, রাধাও শ্রীকৃষ্ণই একটা রূপ। সেই রামকৃষ্ণ তার সেই যে লীলা করছেন, লীলাটা সম্ভবের জন্য একটা ছেলেকে দরকার ছিল, এবং সেই ছেলেটাকে স্বামী ব্রহ্মানন্দ পরবর্তীকালে হবেন, যিনি হবেন একেবারে রেপ্লিকা অফ শ্রীরামকৃষ্ণ, হুবহু রামকৃষ্ণের মতন। তার ভাব ভাব চাল চলন সমাধি একেবারে রেপ্লিকা অফ ভগবান শ্রীরাম। দেখুন শ্রীরামকৃষ্ণ কথা মাঝে মাঝে বলছেন একটু পাটুয়ারি বুদ্ধির দরকার। বলি, একটা উদাহরণ দিচ্ছেন। পাটুয়ারি বুদ্ধি কিরম জানো? একটা লোক ভগবানের আরাধনা করেছিল, ভগবানের আরাধনা করতে ভগবান সন্তুষ্ট হয়ে তাকে দেখা দিচ্ছেন। তাকে দেখা দিয়ে বললেন তুমি একটা বর চাও। লোকটা খুব পাটুয়ারি লোক, সে চিন্তা করে দেখলো কি চাওয়া যায়। একটু চিন্তা করার পর বলল, তাহলে যখন বলছো ওই বর দেবে, তাহলে এমন বর দাও আমি সোনার থালায় নাতির সঙ্গে বসে ভাত খেতে পারি। ঠাকুর পরবর্তীকালে বলছেন দেখছো কিরম পাটুয়ারি, সোনার থালা মানে ঐশ্বর্য, ঐশ্বর্য হয়ে গেল। নাতি মানে ছেলে হলো, ছেলের বিয়ে হলো, তার আবার ছেলে হলো, তবে নাতি, সুষ্ঠু একটা সংসার চললো। সেই নাতির সঙ্গে ঐশ্বর্য সম্পন্ন ব্যক্তি হয়ে সোনার থালায় আমি ভাত খাচ্ছি। একটা বরেতে অনেক কিছু চাওয়া হলো। মাঝে মাঝে একটু পাটুয়ারি দরকার হয়। শ্রীরামকৃষ্ণ বুঝতে পারছেন তাকে অনেক সাধন করতে হবে। 64 তন্ত্রের সাধন যে করবেন তাতে খরচা নেই, কে খরচা দেবে? তারপরে যে বৈদান্তিক সাধু টুটাপুরি আসবে, টুটাপুরির সঙ্গে সাধন করবেন, সে সাধনের খরচা নেই। টাকা কে দেবে? প্রত্যেকে আসবে। মা, মা গো, মা তোকে একটা কথা বলে, মা আমি বুঝতে পারছি তুই আমাকে দিয়ে অনেক কাজ করাতে চাইছি, কিন্তু আমি কি করে করবো? আমার তো কিছু নেই, পয়সা করি, ঐশ্বর্য বৈভব, লেখা পড়া কিছু জানি না, অথচ তুই আমাকে দিয়ে কাজ করাবি বলছিস। আমি বলি কি মা, তুই একটা রসদদার, রসদদার মানে সাপ্লায়ার, মানে রিজার্ভ ব্যাংক। মা বললেন তো রসদদার দরকার, ঠিক আছে হবে। এলো মথুরারাধ বিশ্বাস, এলো শম্ভু মল্লিক, এলো বলরাম বাবু, এলো সুরের মিত্রে, আর এক মাতাল। কিন্তু কিরম মাতাল দেখুন, ঘরে ঘরে যদি এরম মাতাল তৈরি হতো পৃথিবীটা পাল্টে যেত। সেই সুরের মিত্তি মাতাল, আর অন্য অনেক খারাপ কাজ করে, কিন্তু ড্রয়ারে যখন টাকা নিয়ে বসে থাকেন, কোন বিধবা যখন এসে বলে আমার মেয়ের বিয়ে হচ্ছে না, টাকা গুনে দেন না, ড্রয়ার খুলে যা উঠলো যাও মেয়ের বিয়ে দাও। তাই সুরেন মিত্রকে বলছেন তোমার টাকায় খাই কেন? তুমি তো মিথ্যা কথা বলো, আমি জানি তুমি মিথ্যা কথা বলো, তবু তোমার টাকায় খাই কেন? খাই কেন জানলে? 12 হাত কাপড়ের 13 হাত বিক্রি। তোমার দান ধ্যান অনেক, তুমি যা রোজগার করো তার থেকে বেশিরভাগটাই দান ধ্যান করো। সেই সুরেন মিত্রের টাকায় প্রথম মঠ তৈরি হবে, কথামৃত। সারা পৃথিবীর একটা শ্রেষ্ঠ গ্রন্থ, সেই গ্রন্থের একটা জায়গায় মাস্টার মশাই লিখছেন ধন্য সুরেন্দ্র তোমার টাকায় প্রথম মঠ তৈরি হইল। দেখুন সুরেন্দ্র একটা ক্যারেক্টার, যে ক্যারেক্টারটা কথামৃতের পাতায় লিপিবদ্ধ রইল হাজার হাজার বছর ধরে, সেইটি কিন্তু অক্ষয় কীর্তি হয়ে রইল। সেই সুরেন্দ্র পাটোয়ারি করে ঠাকুর চেয়ে দিলেন এক রসদদার। আর রসদদার মানে যাকে বলে পুরো রিজার্ভ ব্যাংক। মথুরানাথ বিশ্বাস যা করেছে তার জীবনটা যদি পড়ে দেখবেন একেবারে পুরো রিজার্ভ ব্যাংকটাকে যেন তুলে নিয়ে এসে বলেছিলেন তোমার যা ইচ্ছে তুমি তাই খরচা করো। ঠাকুরের গান শুনতে ইচ্ছে হয়েছে, মথুর বাবুর খুব খুশি। তখনকার দিনে রিয়াজ ছিল, কেউ গান টান ভালো গাইলে পরে জমিদারা যেমন টাকা টাকা ছুড়ে দিত, মথুরানাথ বিশ্বাস ঠাকুর টাকা ছুড়ে দেবে বলে অনেক টাকা একসঙ্গে রেখে দিয়েছেন। আপনার ভালো লাগলে পরে যে ভালো গাইবে তাকে ছুড়ে দেবে। ঠাকুর তো প্রথম একজন গান গাইতে এসেছে,
তার একটা এমন গান, সেই গানেতে তিনি প্রায় সমাধি পড়তে পৌঁছে যাচ্ছেন। তার গানটা এত ভালো লেগেছে, তার আর খেয়াল নেই, তার আর ওই হিসেব নিকেশ নেই যে একে 2 টাকা, ওকে 10 টাকা। মটুর যা রেখেছিল সব জানিয়ে এই না, মটুর দেখছে বাবা এ কি যদি এক ধাপে প্রথম থেকেই দিয়ে দেয়, কুছ পরোয়া নেই বাবা, তোমার যা ইচ্ছে তাই করো। আবার ছাপলাই এসে যাচ্ছে তার দিয়ে মটুরা না বিশ্বাস, তাই জন্যই বলছে এই দরকার হলো। তারপরে আরো পাটোয়ারি বুদ্ধি, তিনি মাকে বলছেন মা গো, আমি তো জানি এটা একটা ফাটা ঢাক, এ কিচ্ছু নেই, তো সেই নিচাই গো, সেই নিচাই মাইলের পর মাইল হাঁটতে হরিনাম করতে করতে আমার তুই এতটুকু শক্তি দিলি না। আমি এখান থেকে কলকাতা যাবো, তাও ঘোড়ার গাড়ি না হলে যেতে পারি না। তা তুই আমাকে দিয়ে এত কাজ করাবি, কি করে করবো আমি? এই তো ফাটা ঢাক, ফুটো হয়ে যাবে। তাই মা একটা কথা বলবো, মা তোর কথা রাখবি, তোর কাজ কর, তুই আমাকে একটা খাপ খোলা তরোয়াল দে, একটা খাপ খোলা তরোয়াল দে। আবির্ভূত হলেন নরেন্দ্রনাথ দত্ত স্বামী বিবেকানন্দ। খাপ খোলা তরোয়াল, বাই স্টেশন ব্রাদার্স অফ আমেরিকা, কম্পমান চিকাগো আমেরিকা, সারা পৃথিবী 4 মিনিটের বক্তৃতা শুনে কেঁপে উঠল। এই বিবেকানন্দ, সেই নরেন্দ্রনাথ, সেই নরেন্দ্রনাথকে যখন আমেরিকায় জিজ্ঞেস করছে আপনি যদি এই হন তাহলে আপনার গুরু কিরকম একটু বলুন। তিনি তার উত্তরে বললেন, ইউ কান্ট বি এবল টু আন্ডারস্ট্যান্ড হু ইজ মাই প্রিসেপ্টর। আমার গুরুকে তোমরা জানতে চেও না, তোমরা অনুমান করতে পারবে না। তোমাদের অনুমান শক্তি যতদূর যায় তার বহু পথ থেকে তার অবস্থিতি, তা সত্ত্বেও তারা ছাড়বে না। সাংবাদিকরা জিজ্ঞেস করছে আপনি বলুন আপনার গুরুকে। বললেন দেখো, my preceptor is such one who can make thousands of Vivekananda from the dust. ধুলি কোণা থেকে লক্ষ লক্ষ কোটি কোটি বিবেকানন্দকে তৈরি করতে পারে, সে হচ্ছে আমার গুরু। ওখানকার লোকেরা স্তম্ভিত। সত্যিই তাই, তাই না? সত্যিই তাই। স্বামী বিবেকানন্দ একটা, শ্রীরামকৃষ্ণ চেয়ে দিলেন। আমরা যখন বক্তৃতা করতে যাই তখন অনেক সময় বলি শ্রীরামকৃষ্ণ আহা কি সহজ ছিলেন, শ্রীরামকৃষ্ণ কি সরল ছিলেন, সরলতার প্রতিমূর্তি, তাই না? তার সরলতা শুনে আমাদের চোখে জল এসে যায়। কিন্তু তিনি কি সত্যি এত সরল ছিলেন, এত সহজ ছিলেন, হা করে একেবারে পড়ে যাবার মতন? তাই যদি থাকতো তাহলে কেশবচন্দ্র সেনের সঙ্গে যখন প্রথম সাক্ষাৎকার হলো 15 মার্চ 1875, ঠাকুর ঢুকছেন বেলগড়িয়ায় জয়গোপাল সেনের বাগান বাড়িতে, কেশব সেন রয়েছেন তার বন্ধু বান্ধব নিয়ে। কেশব সেনের কাছে খবর গেল কে একজন দক্ষিণেশ্বরের পাগলা রামকৃষ্ণ এসেছে তার ভাগ্নেকে নিয়ে, তোমার সঙ্গে দেখা করতে চায়। কেশবের বন্ধু বান্ধবরা বললো আরে বাবা, আমরা এখন গুরুদেবকে নিয়ে আছি, আবার এর মাঝখানে একটা উৎপটাং একটা অন্য লোক ঢুকে পড়বে, তারা অ্যালাউ করছে না। কেশব সেনের আধারটা তৈরি, বললেন দেখো না কি দেখা করতে চাইছেন, একবার নিয়ে এসো। রামকৃষ্ণ এলেন, কি কিরম ড্রেস? কেশব সেন ব্যাখ্যা করছেন, ভারতবর্ষের কৃষকদের যে ড্রেস, শুধু মাথায় টোকাটি নেই, হাঁটুর ওপর কাপড়, একটা কাপড়ের খোঁট এখানে তোলা, আসছেন এতখানি হাতাওলা জামা, শরীরে কোনো বৈচিত্র্য নেই, এসে দাঁড়ালেন। কেশব সেনের বন্ধুদের মুখগুলো পেল হয়ে গেল, কে একটা গেঁয়ো যোগী কোথেকে হাজির হলো, আমাদের এই সুন্দর একটা আড্ডা চলছিল নষ্ট করে দিল। কেশব সেনকে দেখলেন খানিকক্ষণ, এই শ্রীরামকৃষ্ণ দেখে কি বললেন? বললেন বাবা, তোমাদের এতগুলো লোকের মধ্যে দেখছি তোমারই ন্যাজ খসেছে। তার পার্শ্বটা বললেন ন্যাজ? আমার গুরুর ন্যাজ? এ কি বলছে গুরুর ন্যাজ? কেশব সেনের আধারটা ভালো ছিল, বলো দেখো না উনি কি বলছেন শেষ পর্যন্ত শোনো। তখন হাত জোর করে কেশবকে বলছেন জানলে বাবু তোমাকে একটা কথা বলি, ব্যাঙাটির যখন ল্যাজ থাকে শুধু জলে ঘোরে, ড্যাঙায় চড়তে পারে না। যখন ল্যাজটা খসে যায় তখন সে ড্যাঙায়ও থাকতে পারে, জলেও থাকতে পারে। তোমার অবস্থায় এতগুলো লোকের মধ্যে দেখছি তোমার চরিত্রটা এমন, তুমি সংসারেও থাকতে পারো, তুমি আধ্যাত্মিক জগতেও থাকতে পারো। এসব শুনে স্তব্ধ। তার চামচেদের বলছেন, আমি পার্থদ বললাম না, তারা সিম্পলি চামচেদের বলছেন দেখেছ উনি কি বললেন। এবং পরবর্তীকালে কেশব সেন
অনেক কমপ্লিমেন্ট পেয়েছেন, অনেক বাহাদুরির কথা শুনেছেন, অনেক ভালো ভালো হাততালি পেয়েছেন। এমনকি কুইন ভিক্টোরিয়া পর্যন্ত তাকে নেমন্তন্ন করে নিয়ে গিয়ে লন্ডনে খাইয়েছিল। কিন্তু শ্রীরামকৃষ্ণের এই যে কমপ্লিমেন্ট, এর থেকে বড় কমপ্লিমেন্ট, তার মানে তুমি হচ্ছে জনক রাজা, তুমি আধ্যাত্মিক জগতেও থাকতে পারো, তুমি সংসারেও থাকতে পারো। কত বড় কমপ্লিমেন্ট! খুব সহজ রামকৃষ্ণ, খুব সরল। আমরা যেমন বলি যখন কেউ মহারাজ বক্তৃতা করেন, তিনি খুব শ্রীরামকৃষ্ণ খুব সহজ ছিলেন, আহা, তিনি খুব সরল ছিলেন, আমরা বলি আহা। কিন্তু সত্যিই সব দেখুন, দেখিনি বিদ্যাসাগরের বাড়িতে গেলেন, 6 ঘন্টা পাড়ায় রইলেন, তাই না? 5 মার্চ 1882 প্রায় 6 ঘন্টা রইলেন। তিনি যখন যাচ্ছেন, হাত জোর করে যাচ্ছেন, সঙ্গে মাস্টারকে নিয়ে যাচ্ছেন। মাস্টার তখনকার দিনের MA পাস। আমি যদি ভুলভাল বকি, মাস্টার আমাকে শুনতে দেবে। মাস্টারকে বলছে তুমি আমার সঙ্গে থেকো। এবার ওখানে যখন গেলেন, 6 ঘন্টার মিটিং, কার সঙ্গে? বিদ্যাসাগর। 6 ঘন্টার মিটিং এর ভেতরে 5.5 ঘন্টা এই মুখ্য লোকটা সমানে কথা বলছেন। তিনি বলছেন আমি মুখ্য গো, আমি মূর্খতম বলতে পারো, মূর্খদের মধ্যে আমি হচ্ছি শ্রেষ্ঠ। সেই মূর্খতম লোকটা 5.5 ঘন্টা কথা বললেন। বিদ্যাসাগরের মতো লোক খালি বললেন হু হ্যাঁ, এই তো, তাই তো, এই তো, 8 ঘন্টা কথা বললেন। দেখুন, তারপরে বিদ্যাসাগরের মতো লোক তার বুকে হাত দিয়ে বললেন ভেতরে সোনা চাপা আছে, খবর নেই। গালাগাল নয়, খুব সহজ কথা। তার মানে তুমি মেয়েদের স্কুল, কলেজ, হাসপাতাল, লেখাপড়া, বিধবা বিবাহ এই নিয়ে খুব লাফালাফি করেছো, কিন্তু আসল কাজ যে মানব জীবনের উদ্দেশ্য, ভগবান লাভ করা, ভগবানের দিকে এগোনো, সেটা তোমার হয়নি। তবে কাজটা ভালো, তুমি লোকের জন্য কাজ করছো ভালো, তবে লীলাসক্ত হয়ে করতে পারলে পরে, উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড অ্যাপোলজি, আমি বলছি বিদ্যাসাগর মহা বড় বড় কাজ করেছেন, কিন্তু লীলাসক্ত হয়ে করতে পারেননি। তাকে কলকাতা ছেড়ে কারমাটরে যেতে হয়েছিল, এবং কারমাটরেতে তার বাবাকে চিঠি লিখছেন, আমি কলকাতার বহু লোকের জন্য বহু উপকার করেছি, আমার পিতৃতে তোমাকে জানাই আমি, কিন্তু আমি কারুর কাছ থেকে কোনো রকমের ভালো কথা শুনিনি। তারা প্রত্যেকেই আমায় গালাগাল দেয়, বিরূপ সমালোচনা করে, কিন্তু আমি এখন এই চাষি দুটোদের মধ্যে রয়েছি, সাঁওতালদের মধ্যে রয়েছি, খানিকটা কাকে ভালোবাসা বলে জানতে পারছি, বুঝতে পারছি। তার মানে কলকাতার জীবনটা তার কিন্তু লীলাসক্ত হয়ে কাটিনি, লীলাসক্ত হয়ে কাটিনি। লীলাসক্ত গীতার যে ভাব, লীলাসক্ত হয়ে কর্ম করা বড় শক্ত, ভীষণ কঠিন। তাই বিদ্যাসাগরকে বললেন এত বড় বড় কাজ করেছো, কিন্তু ভেতরে সোনা চাপা আছে, জানতে পারলে। চিন্তা করে দেখুন, খুব সহজ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অদর সেন ডেপুটি ম্যাজিস্ট্রেট, তার বন্ধু, তার বাড়িতে গেছেন, শ্রীরামকৃষ্ণ গেলেন। অদর সেন তার হচ্ছে ভক্ত, তার বাড়িতে গেছেন। বঙ্কিমবাবু রয়েছেন, বঙ্কিমবাবু গেছেন এই রামকৃষ্ণকে পরীক্ষা করতে, আমার বন্ধু কোন গুরুর পাল্লায় পড়লো কিনা, যে খানিকটা টাকা নষ্ট করবে, পরীক্ষা করতে গেছেন। যখন অদরের বাড়ি গেলেন, অদর পরিচয় করিয়ে দিচ্ছেন, এনার নাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ইনি জ্ঞানী লোক, অনেক বই পড়েছেন, বহু বই লিখেছেন। আমরা যা ডেটটা পাচ্ছি সেই ডেট অনুযায়ী 14 ডিসেম্বর 1884, তখন কিন্তু বঙ্কিমচন্দ্রের 14-15টা উপন্যাস বাজারে বেরিয়ে গেছে। বিরাট তার নাম। ফার্স্ট 2জন যে কলকাতা ইউনিভার্সিটির গ্রাজুয়েট হয়েছিলেন, তার মধ্যে একজন গ্রাজুয়েট হচ্ছেন বঙ্কিমচন্দ্র, তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট। তার কি অহমিকা! যেই অদর্শন পরিচয় করিয়ে দিলেন, ইনি খুব জ্ঞানী লোক, শ্রীরামকৃষ্ণ ছাড়বেন কেন, সুযোগ পেয়েছেন। বললেন হ্যাঁ, তুমি তো অনেক বই পড়েছো, তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো, বলো দেখি। বঙ্কিম পছন্দ করছেন, একটা মুখ্য লোক, আমার মতো লোককে প্রশ্ন করবে, চুপ করে আছেন। বলে হ্যাঁ, মানব জীবনের কর্তব্য কি গো? বঙ্কিম মনে করলেন এরা একটা ফালতু ফকির, এ আমায় প্রশ্ন করবে, আমি উত্তর দেবো? জাস্ট স্টার্টেড আন্ডার এস্টিমেটিং হিম। তিনি বললেন তা যদি বলেন আহার, পিয়ার আর মৈথুন শুনেছিলাম, কিন্তু বলেন সে কি গো, তুমি তো বড় ছেঁচড়া, তুমি যা করছো দিনটা সেই স্বপ্ন দেখছো, সেটাই মুখ দিয়ে বেরোচ্ছে। বঙ্কিমচন্দ্রকে তখন ছেঁচড়া বলার লোক ওয়েস্ট বেঙ্গল, ইস্ট বেঙ্গল নয়, সারা ভারতবর্ষে কেউ। তার মতো উইটি লোক, তার মতো বিচক্ষণ লোক
সারা ভারতবর্ষে মাত্র দু একটি ছিল যাকে পাশে ফেলা যায়। আপনারা জানেন, একটু অপ্রাসঙ্গিক হলেও বলছি, বঙ্কিমচন্দ্র ডেপুটি ম্যাজিস্ট্রেট হচ্ছেন, তার পরীক্ষা দিতে হয়েছিল। কি পরীক্ষা? বাংলা পরীক্ষা। কি উইটি দেখুন, দুজন সাহেব এসে তার বাংলা পরীক্ষা নিচ্ছে। কেননা গ্রামে গঞ্জে ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়ে গেলে পরে চাষি পুচুদের সঙ্গে বাংলায় কথা বলতে পারবে কিনা। কি দুর্ভাগ্য, বঙ্কিমকে বাংলায় পরীক্ষা দিতে হচ্ছে। দুজন সাহেব তাকে জিজ্ঞেস করছে, আচ্ছা তুমি বাংলা জানো? বলে হ্যাঁ, আমি তো মোটামুটি বাংলা জানি, বাংলায় বই টই তো শিখছি। তাকে দুটি শব্দ জিজ্ঞেস করবেন, এই দুটো শব্দ জানো? বঙ্কিম বললেন, কি শব্দ? আচ্ছা, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন বিপদ অ্যান্ড আপদ? দেখুন, সাহেবরা জিজ্ঞেস করছে বঙ্কিম বাবুকে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন বিপদ অ্যান্ড আপদ? বঙ্কিম বাবু তাকিয়ে বললেন, এই ধরো পদ্মা, তখন তো পদ্মা নদী আমাদের কিছু, পদ্মা নদীর উপর দিয়ে নৌকো করে যাচ্ছি, আকাশে কালো মেঘ করলো, ঝড় উঠলো, নৌকো ডুবি ডুবি, ওটাকে বলি আমরা বিপদ। আর বাঙালির ছেলে দুটো সাহেবের কাছে বাংলা পরীক্ষা দিচ্ছি, এটা আপদ। দেখুন কি উইট, এই হচ্ছে রেডি উইট বঙ্কিমচন্দ্রের। তার কমলাকান্তের উইট টুইট পড়লে তো দেখতে পাবেন ছত্রে ছত্রে তার কি মাধুর্য। সেই বঙ্কিমচন্দ্রকে তিনি বলছেন ছেঁচড়া। এবং বঙ্কিমচন্দ্র ঘটনাটা এমন ঘটবে, পরবর্তীকালে হাত জোড় করে বলবেন, আমাদের ওখানে হরিনাম টরিনাম হয়, সে হরিনামের গল্প কিরম ভাবে বলে দেবেন বঙ্কিমকে চাবুক। বঙ্কিম বলছেন যে আমার ওখানেও হরিনাম টরিনাম হয়, আপনাকে একবার পায়ে ধুলো দিতে হবে। সব পাঠের সঙ্গে সঙ্গে একটা গল্প তৈরি হয়ে গেল, উপমা এবং গল্পের রাজা শ্রীরামকৃষ্ণ। বলে তোমাদের ওখানে হরিনাম হয়, সেই রকম হরিনাম? দেখুন কি নাটকীয়তা, সেই রকম হরিনাম। তার মানে আঙুলটা এমন তুললেন, লোককে জিজ্ঞেস করতেই হবে যে কোন হরিনাম। বঙ্কিম ঠিক পড়ে গেলেন সেই কাপে। আপনি কোন হরিনামের কথা বলছেন? বলে একটা স্যাগরার দোকান ছিল, স্যাগরার দোকানে অনেকগুলো কর্মচারী, সবার ভাবত খুব হরিভক্ত, সারা দিন রাত্রি হরিনাম করছে। যেমন কোনো খদ্দের এলো, একজন বলল কেশব কেশব, খদ্দেরা ভাবতো দেখেছো এসব হরিরা, এদের সবসময় আরাধ্য দেবতা। যেই বললো কেশব কেশব, তখন আর একজন বলল গোপাল গোপাল, আর একজন বলল হরি হরি, আর একজন বলল হর হর। খদ্দের এসে মনে করছে সোনাদোলা কিনলে ঠকবো না। কি ভক্তি, বাপ রে বাপ। রামচন্দ্র বঙ্কিমের দিকে তাকিয়ে বলছেন, আসল ব্যাপারটা কি জানো তো? যে বললো কেশব কেশব, সে জিজ্ঞেস করছে তার অন্য সাগরেদের, এরা কারা এলো, কারা? এরা কেশব, তালবস্তব নয়, দন্তস্তব, কেশব, এরা কারা? একজন বললো গোপাল গোপাল, সে ভালো করে অবজার্ভ করে দেখে বললো, দেখে তো মনে হচ্ছে গরুর পাল। সঙ্গে সঙ্গে আর একজন বললো হরি হরি, তার মানে হরণ করি, যে সোনাটা নিয়ে এসে এবার তাদের বেশ গুছিয়ে নি। লাস্টের লোকটা ভালো করে অবজার্ভ করে দেখে বললো হর হর, হ্যাঁ স্বচ্ছন্দে হরণ করো, এরা গোপাল, কিচ্ছু বুঝতে পারবে না। তা তোমাদের কি সেই রঙেরই নাম হয়? দেখুন রাতারাতি মুহূর্তের মধ্যে গল্প বানিয়ে বঙ্কিমচন্দ্র, যিনি গল্প উপন্যাসের রাজা, তাকে স্তম্ভিত করে দিলেন। কি সুন্দর কথামৃতের এপিসোড দেখবেন মাস্টার মশাই, তার কি সাহিত্য সৃষ্টি, তার কি ধর্মীয় আবেগ ওই কথামৃতের ভেতরে। কি সুন্দর ব্র্যাকটিয়ান থিওরিতে তিনি বলছেন, এই যখন ঘটনা ঘটছে, এবার বঙ্কিমচন্দ্র চলে যাবেন, কোনোদিন তার নিজের চাদর আর পাগড়ি খুলে রেখে চলে যাননি। তখন বাঙালি কালচার, টুপি রয়েছে আর এখানে রয়েছে চাদর, চাদরটা পরে রইল, তিনি চলে গেলেন বাইরে, ভুলে গেলেন, ভুলে গেছেন নিতে। মাস্টার মশাই সেই প্যারাগ্রাফটা শেষ করছে, বঙ্কিম বাবু কি ভাবিতেছিলেন, আর কিছু বললেন না। তার মানে বঙ্কিম বাবুরও কি ভাবনা শুরু হলো, ইনি সাধারণ মানুষ নন, ইনি একজন মহাপুরুষ, একজন সাক্ষাৎ অবতার পুরুষ, একজন ভগবান। তিনি কিন্তু বলে দিলেন না বঙ্কিম বাবু কি ভাবিতেছিলেন। দেবেন্দ্রনাথ ঠাকুর তখনকার দিনের ব্রাহ্ম, পুরুষ মানুষরা এতখানি জামা পরে, মেয়েদের তো কথাই নেই, তারা স্বপ্নেও চিন্তা করতে পারে না হাত কাটা ব্লাউজ, ছোট ব্লাউজ পরা। ব্রাহ্ম শব্দের কালচারটা তৈরি হয়েছিল এরকম করে, পুরুষ মানুষ তারা এতখানি জামা পরে। সেই কালচারের মানুষ দেবেন ঠাকুর তার কাছে গিয়ে বলছেন, হ্যাঁ তুমি একটু জামাটা খুলবে, বুকটা দেখবো। দেবেন বাবু বাচ্চা ছেলের মতন জামা বোতাম বোতাম খুলে বুকটা খুলে দাঁড়িয়ে দেখলেন,
তিনি বুকের ভিতরে তাকিয়ে বললেন, বাহ, তোমার তো দেখছি যোগও আছে ভোগও আছে, 9টা ছেলে পুলে। তাই বললেন ভোগও আছে যোগও আছে। বাড়িতে ডাক্তারের যে ছোট ছেলের ট্রিটমেন্টের জন্য মাস্টার মশাইকে বললেন, তোমার ওই দেবেন ঠাকুরকে দেখে নাও, ও যোগ আছে ভোগও আছে। আবার একটা গল্প, সাংঘাতিক গল্প। জানলে একজন জমিদার না দুর্গা পুজো করতো, খুব দুর্গা পুজো, তার দোল পিটিয়ে দুর্গা পুজো, আর প্রচুর পাটা বলি হতো। পাড়ার লোক গ্রামের লোক সব মাংস খেত। হঠাৎ রাতারাতি পাটা বলি বন্ধ হয়ে গেল। পাড়ার লোকেরা মাংস খেতে পারেন, আর সেই পাটা বলি হয় না। তখন একজন খোঁজ নিয়ে জানলো কেন পাটা বলি বন্ধ হলো। খুব তলে তলে খোঁজ নিয়ে জানতে পারলো জমিদার বাবুর দাঁত পড়ে গেছে, এখন আর মাংস খেতে পারে না। তা মাংস যখন নিজে খেতে পারি না তখন আর পাঁটা বলির কি? তার মানে দেবেনটা করে তোমাদের ওই দাঁত পড়ে গেছে, এখন তার ভোগ করার আর সামর্থ্য নেই। সে এখন যদি একটু দম্ম না করে কবে করবে? দেখুন কি গল্প, কি উপমা। এই হচ্ছেন শ্রীরামকৃষ্ণ। প্রতি ছত্রে বলছেন। দেখেন মণি মল্লিকের বাড়ি, তার ভক্ত মণি মল্লিক। সেই মণি মল্লিকের মল্লিকের বাড়িতে গেছেন। মণি মল্লিক তার ভক্ত, জোর পয়সা, লেখাপড়া জানে। সেই মণি মল্লিকের পাশে কতগুলো চামচে রয়েছে। দেখুন, চামচে বলছি আমি ইচ্ছে করে, এই যুগের ভাষায় চামচে, তখনকার ভাষায় চামচে ছিল না, রয়েছে। শ্রীরামকৃষ্ণ সাক্ষাৎ তাদের সামনে আঙুল দেখিয়ে বলছেন, তুমি এত মোসাহেব রাখো কেন? দেখুন, মোসাহেব মানে তোষামোদ করে যারা দুটো পয়সা পাবে, তুমি এত মোসাহেব রাখো কেন? মণি মল্লিকও লেখাপড়া জানালো, তখনকার দিনে বিরাট আমদালো, প্রচুর পয়সা। সঙ্গে সঙ্গে বলে তুমি উদ্ধার করবে বলেই বলছেন রামকৃষ্ণ, না গো, মলয়ের বাতাস বইলে পরেও কিন্তু অসত্য গাছ, শ্যাওড়া গাছ, এগা কিন্তু চন্দন গাছ হয় না। তার মানে মোচায়কদের কিস্ত হবে না, এরা খালি তোমার কাছ থেকে দুটো পয়সা পাওয়ার জন্য ঘুরে ঘুরে মরবে। তার আবার একটা উদাহরণ আছে, গপ্প আছে, সেই গপ্প এখানে বলা যাবে না, আপনারা পড়ে নেবেন, সে সাংঘাতিক গপ্প, বুঝলেন তো? তো আমরা দেখছি তিনি বলছেন, আবার মণি মল্লিক ছাড়বার লোক না। মণি মল্লিক বলছে তুমি এদের উদ্ধার করবে বলে রেখেছি। তিনি বললেন না, এরা উদ্ধার পাবে না। তারপরে খানিকক্ষণ মণি মল্লিকের থেকে তাকিয়ে বললেন, কি সুন্দর মিষ্টি আখ্যান, দেখুন একা, তুমি তো আগে খুব ভগবান করতে, এখন ভগবান করো না কেন? হ্যাঁ, এখন তো করতে দেখি না। এইবার মণি মল্লিক আসল কথাটি বলে ফেললেন, কি জানো ঠাকুর, তোমাকে দেখার পর আর ভগবান ভালো লাগে না। তারপরে তুমি সাক্ষাৎ ভগবান, আবার নতুন করে কি ভগবান দেখবো? তোমাকে দেখার পর থেকে আর সব ভগবান ভালো লাগে না। ওই মাটির মূর্তি শিব নারায়ণ অনেক দূরের বলে মনে হয়। জ্ঞান্ত ভগবানকে যখন পেয়ে হাসছেন, মজা করছেন, হাসছেন, আবার স্বপ্ন করছেন। একটা কথা বলি, তোমার তো টাকা পয়সার অভাব নেই, তুমি এখনো হাটাকা করছো কেন? মণি মল্লিক দেখুন কি সুন্দর উত্তর দিচ্ছেন, মাস্টার তোমার একটা কথা বলি, ঠাকুর তোমার একটা কথা বলি, কথাটা কি জানলে? এই তুমি যেমন মা করে পাগল হচ্ছ, মাকে তো পেয়ে গেছো, তো ছাড়ছো না কেন? ছাড়তে পারছো? তো আমি মাকে নিয়ে মাথা ঘামাই না, মায়ের যে ঐশ্বর্য টাকা পয়সা, তাকে নিয়ে আমি পড়ে আছি। তুমি বলো, এই টাকা পয়সা ধন দৌলত এসব মায়ের ঐশ্বর্য নয়? ঠাকুর ছোটমতো খেয়ে গেলে, সাংঘাতিক কথা বলেছে। তখন বললেন, হ্যাঁ টাকা পয়সা ঐশ্বর্য, তবে তুমি এটা মনে করো তো যে মায়ের ঐশ্বর্য পাওয়ার জন্য তুমি এরকম দৌড়ঝাঁপ করছো? এখন তুমি কি মন থেকে বিশ্বাস করো, নাকি সাজিয়ে গুজিয়ে আমাকে বলার জন্য বললে? যদি তুমি সত্যিই মনে করে থাকো টাকা পয়সা মায়ের ঐশ্বর্য, সেটা পাওয়ার জন্য তুমি কামাল লালাইছো, তাহলে ঠিক আছে বাবা। যদি বানানো হয় তাহলে কিন্তু ভালো হবে না। কি মধুর আলোচনা! আমরা দেখছি একজনের বাড়িতে গেছেন, ছোট তর্ক চড়াম, গান বাজনা হচ্ছে খুব, একটু জল চাইলেন, একটা লোক দৌড়ে এসে একেবারে তিলক তুয়া কণ্ঠে তুলসী মালা, তাড়াতাড়ি জল নিয়ে এসে রামকৃষ্ণকে এগিয়ে দিল।
শ্রীরামকৃষ্ণ জলটা নিলেন, নিয়ে দেখলেন, ফেরত দিয়ে দিলেন। পাশে নরেন বসেছিল। নরেন নরেন জলটাকেও দেখেছে, গ্লাসটাকেও দেখেছে, কোনো রকম নোংরা টোংরা পায়নি দেখতে। ঠাকুর ছিল না কেন? তাহলে উনি যে বলেন স্পর্শ দোষ, এইখানে কিছু স্পর্শ দোষ হলো, তাহলে পরীক্ষা করতে হয়। ঠাকুর বেরোলেন, নরেনও বেরোলেন উনি বাড়ি থেকে বেরিয়ে সপাটে নরেন মিথ্যা কথা বলে দিলেন। শ্রীরামকৃষ্ণ বললেন চল তুই দক্ষিণেশ্বর। বললেন না, আমার একটা কাজ আছে, একটা খুব জরুরি কাজ আছে, আমি যাবো না, একটু বাদে যাচ্ছি, আপনি যান। শ্রীরামকৃষ্ণ চলে গেলেন। এবার নরেন, যে লোকটি প্রথমে গিলাসে করে জল দিয়েছিল, তার বাড়ি ফিরত। তার ভাই হচ্ছে নরেনের বন্ধু, সোজা তার বাড়িতে। তার বাড়িতে গিয়ে সেই তার ভাইকে ডেকে বলছে, শোন, তোকে একটা খুব প্রাইভেট কথা জিজ্ঞেস করছে, তোকে বলতে হবে, এর ওপর আমার অনেক কিছু নির্ভর করছে। ভাই নেবে বললো, কি বলছিস বল না। তো দাদা লোকটা কি রকম? বললো, দেখ কি বলবো দাদা, তো বলা উচিত হবে না, তবে লোকটা এমনিতে ভালো, রাত্রিতে বাড়িতে থাকে না, অন্য কোন কোন জায়গায় থাকে, চরিত্র একটু গোলমাল আছে। সঙ্গে সঙ্গে নরেন ছুটল দক্ষিণেশ্বরে। বুঝতে পারলো, তিনি বুঝতে পেরেছেন যে চরিত্রহীন লোকের হাত থেকে তিনি জল খাবেন। এই জল খেলেন না, ওই যে স্পর্শ দোষ, নরেনকে প্রমাণ দিয়ে দিলেন, নরেন আমি যা বলি বুজরুগি নয়, একেবারে হাতে হাতে প্রমাণ। তো সেই শ্রীরামকৃষ্ণদেবকে বলছি, আমরা যতই মনে করি না কেন সহজ সরল তা নয়। তিনি যখন কলকাতা এলেন, তখন কলকাতার কি অবস্থা একবার চিন্তা করে দেখবেন। কলকাতা তখন ভারতের রাজধানী, সেই কলকাতার ভেতর কি রয়েছে? প্রচুর ধোঁয়াশা, আর কি রয়েছে? খানিকটা তামাশা, তর্ক বিতর্ক, মালের সন্ধান নেই, কেউ কোনো মাল দিতে পারছে না। আর লোকগুলো কিরকম? কুটার্কিক, মাতাল, সন্ধ্যের পর চরিত্র পাল্টে যায়, অকারণ। যারা ভক্ত, যারা ভগবানকে মানে, তাদের তাচ্ছিল্য বলে। এই কলকাতার বুকের ওপরে তিনি এলেন, এসে কি বলছে? তার একটি ঘোষণা, যেমন যেটা বলেছিলেন, I have got one message। শ্রীরামকৃষ্ণ কলকাতার বুকের ওপর গিয়ে বলছেন, ভগবান আছেন, তাকে দেখা যায়। বিষয়ী লোক, সংসারী লোক, তারা বললো ভগবান আছেন, তো আমরা কি করবো? আমরা কি গল্প নাচবো? ভগবান আছেন, থাকুন তার জায়গায়, এটা আমাদের কি চিন্তা আছে? দেখুন, এই কথা এমন ভাবে বলছেন, এমন প্ল্যাটফর্ম থেকে বলছেন, কলকাতার তা বড় দু চারজন লোক তাদের কানে প্রবেশ করেছে। কারা তারা? অন্য ধর্মের প্রবক্তা পুরুষ কেশবচন্দ্র সেন, ব্রাহ্ম ধর্ম করে। তিনি বলছেন, এমন একটা হিন্দু ধর্মের মানুষকে দেখেছি, মহাপুরুষ, যার মতো মানুষ পৃথিবীতে অতি বিরল। তার সহজ সরল কথার ভাগে ভাগে আধ্যাত্মিকতা লুকিয়ে আছে। স্কটিশ চার্চ কলেজের প্রফেসর উইলিয়াম এস্টেট, তিনি বলছেন ছাত্রদের পড়াতে গিয়ে, এক্সটেসি কবিতা ওয়ার্ডসওয়ার্থের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, এক্সটেসি মানে যাকে সমাধি বলে, যা ওয়ার্ডসওয়ার্থ বর্ণনা করেছেন, এই সমাধি দক্ষিণেশ্বরে একজন আছে, আমি শুনেছি, তার নাম শ্রীরামকৃষ্ণ দেব। তিনি নাকি মোহর মোহর এই সমাধিতে লীন হয়ে যান। দেখুন, যারা অন্য ধর্মের প্রবক্তা পুরুষ, খ্রিস্টান ধর্মের প্রবক্তা পুরুষ উইলিয়াম এস্টেট, ব্রাহ্ম ধর্মের প্রবক্তা পুরুষ কেশবচন্দ্র সেন, তাদের মুখ থেকে প্রকাশিত হচ্ছে শ্রীরামকৃষ্ণের কথা, তখন হিন্দুদের মুখ থেকে একবারও কোন রকম প্রশংসাসূচক কথা শ্রীরামকৃষ্ণদেবের সম্বন্ধে হয়নি। তিনি বললেন কি? ভগবান আছেন, শুধু আছেন বলে তিনি চুপ করে রইলেন না, তিনি একেবারে বিজ্ঞ অঙ্কের মাস্টারের মতো একটা ফর্মুলা তৈরি করে দিলেন। এই ধাপে যাও, দেখবে আলজাব্রা মিলে যাবে, অঙ্ক মিলে যাবে। বললেন, ভগবান লাভ করতে গেলে কি দরকার জানলে? দরকার হচ্ছে নির্জন বাস, একটু লোনলি হতে হবে, একটু নিজের জায়গায় একা একা থাকতে হবে। যদি একা থাকো তাহলে কি হবে? তুমি চিনতে পারবে তুমি কোথায় রয়েছো, তোমার অবস্থিতিটা কি। এই 1 ফুট একটা জায়গা নিয়ে তুমি দাঁড়িয়ে আছো 6 ফুট লম্বা, এই বিশ্বে তোমার কি স্থান তুমি জানতে পারবে। এই যে হাম্বা করছো, আমি এমএলএ, আমি এমপি, আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, কিচ্ছু না। আজ মরলে কালকে টুটি হবে। ছেলেপুলিরা যদি একটা খারাপ ছবি রাখবে, যদি মনে করে বাপের ছবি রাখবে না, নাও রাখতে পারে, তুমি নিশ্চিন্ন হয়ে যাবে।
এই তোমার অবস্থিতি নির্জন বাস করলে পরে এইটা চিন্তার অবকাশ হবে। সাধু সঙ্গ করবে, সাধু সঙ্গ মানে তোমার ঘড়িটা মেলাবার সুযোগ পাবে। একটা সাধু এইরকম করে জীবন কাটাচ্ছে, আর আমি একটা সংসারী লোক, বিষয়ে মুজে আছি, ভগবানের কথা একবারও চিন্তা করছি না। তো ওকে দেখে ঘড়িটা একটু মিলিয়ে নেওয়া দরকার। একটু মতুয়ার বুদ্ধিটা ত্যাগ করবে। মতুয়ার বুদ্ধি মানে ও আবার কি বলি, ওর গুরু আবার কি বলি, ও মা কালীকে পুজো করে, মা কালী আবার ঠাকুর, আমি নারায়ণকে পুজো করি, একে বলে মতুয়ার বুদ্ধি। সবাই সমান, সব গুরু সমান, এই বুদ্ধিটা রাখবে। আর কি বিশ্বাস, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের বিশ্বাস নেই, কিন্তু আমাদের অভ্যাসের চাষ। নখ বড় হলে যেমন নখ কাটি, সকালবেলা ঘুম থেকে উঠে কালকে কিছু বলতে হচ্ছে না, রাত্রিবেলা অত্যন্ত দুঃস্বপ্ন দেখি বুকের ভিতর থরথর করছে, কিন্তু দাল মাছতে ভুল হয় না, বুক থরথর করছে, অভ্যাস বর্তমান দাল মাছ দিয়ে কলকের মাঝুন, অভ্যাস বর্তমান মুখে চোখে জল দিচ্ছি, অভ্যাস বর্তমান বাড়িতে বিরাট বিপর্যয়, সকালবেলা খবরের কাগজে হেডলাইনটা দেখছি, না দেখলে স্বস্তি পাচ্ছি না, ওগুলো অভ্যাস। ঠিক ঠাকুর ঘরটাও আমাদের কাছে একটা অভ্যাস, দাল মাজার মতন। চান করেছি যে একটা বুকের ভিতর টন টন করে উঠলো, চলো একবার ঠাকুর ঘরে যাই, বলতে না বলতে মনে হচ্ছে অন্য 5 রকমের চিন্তা ভাবনা। ঈশ্বরের নামে কিন্তু একবারও কনসেন্ট্রেট করতে পারছি না। নাতির জ্বর, ছেলে চাকরি পাচ্ছে না, বৌমা আমাকে কালকে গালাগাল দিয়েছে, এই সব নিয়ে 8 ঘন্টা ঠাকুর ঘরে বসে রইল, মনটাকে কনসেন্ট্রেট করতে পারল না। শ্রীরামকৃষ্ণ কেন বললাম, ক্রিয়েটর দ্য নিউ রিলিজিয়ন, তিনি রসে বসে মানুষ। তিনি আমাদের মধ্যে মানুষগুলোকে চিনতে পেরেছিলেন যে দেখো সব সময় কঠিন কথা বললে পরে নিতে পারবে না, এরা কলিযুগের মানুষ, এদের রসে বসে রাখতে হবে। তাই শ্রীরামকৃষ্ণ মা বাবুচাঁদের কাছে কি বললেন, মা আমি বেহুশ হতে চাই না, আমি ব্রহ্মজ্ঞানী হতে চাই না, আমি চিনি খেতে ভালোবাসি, আমি চিনি হতে চাই না। তার মানে ডুয়ালিজম, তুই থাক আমি থাকি। এই যদি থাকে তাহলে আমি তোর গান গাইতে পারবো, তোর কথা বলতে পারবো, এই ডুয়ালিজমটা দরকার। আমি ভগবান, এই কথা শ্রীরামকৃষ্ণ একবারও বলেননি। তাই তিনি বারবার বলছেন কি না, মনটাকে সেখানে দিয়ে রাখো। আর কি বলছেন, আমায় একটু রসে বসে রাখ মা, রসে বসে রাখ। রসে বসে মানে গুরু গম্ভীর। স্বামী বিবেকানন্দ আমেরিকায় ঘুরছেন, ওখানকার সাহেব সুরে যারা রিলিজিয়াস পার্সন, স্পিরিচুয়াল পার্সন, তারা বলছেন স্বামীজি, হোয়াট উড হ্যাভ হার্ড রিলিজিয়াস পার্সন মাস্ট বি ভেরি 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 রিজার্ভ, দে মাস্ট নট স্মাইল, দে মাস্ট নট লাভ। বাট তোমাকে যা দেখছি তুমি হাসছো হই হই করে। স্বামী বিবেকানন্দ বললেন, আমি হাসবো না মানে, আমি তো হাসবো, আমি সন্ন্যাসী, আমার কোনো দিকে কোনো আসক্তি নেই, সন্ন্যাসীরাই তো হাসবে। কিন্তু এতদিন ছিল শঙ্করাচার্যের মতো গাম্ভীর্য। দেখবেন চৈতন্য মহাপ্রভু, দেখবেন শঙ্করাচার্য, এরা কি হাসি ঠাট্টা করতেন না, কিন্তু তাদের যারা শিষ্য তারা ওইসব পুনলিপিবদ্ধ করেননি। কেন? চৈতন্য মহাপ্রভু হাসছেন, হাসির কথা বলছেন, শঙ্করাচার্য হাসছেন, হাসির কথা বলছেন। এসব শুনলে পরে শঙ্করাচার্যের ওপর নাকি গুরুত্বটা কমে যাবে, চৈতন্য মহাপ্রভুর ওপর গুরুত্বটা কমে যাবে। একেবারে গুরু গুরু গম্ভীর গম্ভীর কথা, গুরু গুরু গম্ভীর গম্ভীর কথা। এই আমাদের ধর্মটা ছিল। রামকৃষ্ণ যখন এলেন কলকাতায় তখন কি করতে, একটা গুরু, একটা শিষ্য, একটা ভগবান, একটা ত্রিফলা, এই ত্রিফলা একটা ধর্ম ছিল। গুরু বলছেন একটা প্ল্যাটফর্মে উঠে, কিন্তু তিনি সেই স্পিরিচুয়াল জায়েন্ট নন। আবার যদি খোঁজ খবর নিয়ে যাওয়া যাবে তার 13টা ছেলে বলে, তিনি হচ্ছেন গুরু। শিষ্যকে বলছেন, শিষ্য খানিকটা বুঝলো, সে আবার একটা প্ল্যাটফর্মে উঠলো, উঠে আবার ভাষা ভাষা কথা, গম্ভীর গম্ভীর কথা, শক্ত শক্ত কথা, যারা মনে হচ্ছে বাদ হয়েছে, ভেতর রুগী, রিউমেটিক পেশেন্ট, ধর্মটা ইংরাজি ছিল। আবার কোন কোন লোক ছিল কি চিৎকার করতে, গরম বাজির চূড়ান্ত, কি মাঝে মাঝে চিৎকার, জয় নিতাই, জয় গৌর, জয় মা, জয় কালী, প্রভুর ইচ্ছা। কিরম প্রভুর ইচ্ছা? সঞ্জীবটা ভারী সুন্দর বলেন, ভারী সুন্দর লিখেছেন। কিরম প্রভুর ইচ্ছা? সবটাই ভগবানের উপর চাপিয়ে দেবো। প্রভুর ইচ্ছায় আমার রাগ হলো, প্রভুর ইচ্ছায় আমি একটা চড় মারলো, প্রভুর ইচ্ছায় লোকটা অজ্ঞান হয়ে গেল, প্রভুর ইচ্ছায় তাকে হাসপাতালে নিয়ে গেলাম, প্রভুর ইচ্ছায় লোকটা মারা গেল। সব প্রভুর ইচ্ছা, করলুম আমি, লোকটাকে মারলুম আমি, কিন্তু প্রভুর ইচ্ছা বলে চালিয়ে দিলাম, তখন হচ্ছে এই ধর্ম। সেই অবস্থায় শ্রীরামকৃষ্ণের আবির্ভাব। তিনি সহজ
সরল। আমি এতগুলো যে এক্সাম্পল দিলাম তার মানে এই নয় যে আমি কথাটা উইথড্র করলাম তিনি সহজ নন, তিনি সরল নন, কিন্তু তার এই সহজতা সরলতার ভেতরে যে কমপ্লেক্সিটি, যে কম্পাউন্ডনেস, সেটা কিন্তু আমাদের স্টাডি করতে হবে। তিনি ব্রজের মতো কঠিন, আবার যেখানে সরলতা দরকার তার মতো সরল পৃথিবীতে কেউ নেই। তিনি হাসাবার জন্য কি সুন্দর এক্সাম্পল দিচ্ছেন ভক্তদের মাঝখানে। এই কেউ চিন্তা করতে পারে আধ্যাত্মিক জগতের প্রবক্তা পুরুষ। তিনি কেশব সেনকে বলছেন, কেশব সেন অনেক রাত্রি হয়ে গেছে, দক্ষিণেশ্বরে এসেছেন কেশব সেন, প্রতাপচন্দ্র মজুমদার। প্রতাপচন্দ্র বলছেন তখনকার দিনে দক্ষিণেশ্বর রাত্রে 10টা বেজে গেছে, গল্পে এমন মশগুল, কি করে যাবো? প্রতাপচন্দ্র বললেন না আমি আজকে থেকে যাবো। কেশব সেন বললেন না 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 আমি থাকতে পারবো, আমার যেতেই হবে। শ্রীরামকৃষ্ণ বললেন তোমায় যেতে হবে এত রাত্রিরে? ওই যে প্রতাপ বলছে যাবে না, থাকবে, তুমি থাকতে পারবে না? বলো না না আমাকে যেতেই যাবে। বলে শোনো তাহলে একটা গল্প বলি। কি গল্প? আরম্ভ হলো রস রসিকতায় পূর্ণ গল্প, আষ্ট্য বুড়ির গল্প। জানলে একটা না মেচুনি ছিল, মাছ বিক্রি করে বেড়াতো, করতে করতে গ্রামে গ্রামে মাছ বিক্রি করতে করতে অনেক রাত্রি হয়ে গেছে, আর ফিরতে পারছে না। মেয়ে মানুষ তো তখনকার দিনে। সে খুঁজে খুঁজে বার করেছে একটা ফুলওয়ালি আছে, ফুলওয়ালির বাগান টাগান আছে, সে ফুল বিক্রি করে তার একটা ঘর আছে। সে দেখলো রাত্রিবেলা তো বাড়ি যেতে পারছি না, ফুলের বাগানের যে মালিনী তাকে গিয়ে বললো আমাকে রাত্রিবেলা থাকতে দেবে। বললো কি তুমি একা? বলে হ্যাঁ আমি একটা মেয়ে মানুষ। বলে তাতে আপত্তি কি আছে, আমিও তো মেয়ে মানুষ, তুমি মেয়ে মানুষ থাকো, আমার বারান্দায় শুয়ে থাকো। সে শুয়ে আছে, ঘুম হচ্ছে না, ঘুম হচ্ছে না। রাত্রি 12টা 1টা, মালিনীর একটা দায়িত্ব আছে, আমার বাড়িতে রাত্রিবেলা থাকলো একজন লোক, সে ঘুমোতে পারছে না। সে বাইরে বলছে কি কেউ তোমার ঘুম হচ্ছে না কেন? বলে কি বিচ্ছিরে গন্ধ পাচ্ছে। কিসের গন্ধ? চতুর্দিকে বাগান, জুঁই ফুল, টগর ফুল, গোলাপ ফুল, পদ্ম ফুল ফুটে আছে, সেই ফুলের গন্ধ তার ভালো লাগছে না। কে বলছে কি বলছে বিচ্ছিরি গন্ধ পাচ্ছি। বলি সে কি ফুলের গন্ধ? তো ফুলের গন্ধ তোমার ঘুমাচ্ছে না? গো আমার ওই যে মাছের যে চুবড়িটা আছে, ওই চুবড়িটা একবার এনে দিতে পারো? বলে কেন পারবো না। চুবড়িটা এনে দিল, সেই মেচুনি চুবড়িটা মাথার সামনে নিল, নিয়ে জল দেবে, জল দিল। জল দেওয়ার পর সেই মাছের চুবড়িটার উপরে একটু জল টল ছড়িয়ে দিল। এইবার হাঁসকে গন্ধ ভুর ভুর করছে। 2 মিনিটের মধ্যে মেচুনি ঘুমোচ্ছে, মেচুনি ঘুমোচ্ছে। মালিনী দেখে বললো বাবা, ফুলের গন্ধে ঘুম হলো না, মাছের আষ্টে গন্ধে ঘুম হচ্ছে। তা তোমার কি সেই রকম আষ্ট্য বুড়ি বাড়িতে আছে, সেই আষ্ট্য বুড়ির পাশে না ঘুমোলে তোমার ঘুম হবে না? দেখুন কোত্থেকে কোথায় নিয়ে যাচ্ছে কেশব সেনকে। আষ্ট্য বুড়ির গল্প, গল্প বলছেন, মেচুনির পয়সা হচ্ছে, মানে আমাদের যদি 2 পয়সা হয়, অনেকে দেখবেন এরকম হয়, জানি না হয়তো আমার হয়, পয়সা হলে হয়। দেখো কিরকম লোকের পরিবর্তন হয়ে যায়। দেখো মেচুনি মাছ বিক্রি করতে গরিব ছিল, এবার ভালো বেচা কেনা চলছে, যেই পয়সা পেয়েছে এবার সে গয়না কিনেছে, এখানে গয়না এখানে গয়না, হাতে আংটি। মাছ যখন বিক্রি করছে ওগুলো দেখাবার ইচ্ছে। মাছের দর পরে বলবো, আগে আঙুলগুলো দেখো, আঙুলে 4টে আংটি আছে, হাত দাঁড়াচ্ছে, অনেকক্ষণ বাদে বলছে ভেটকি 2.5 টাকা, এই দেখো রুই 3 টাকা। আগে আংটি দেখাচ্ছে, বালা দেখাচ্ছে, তাবিজ দেখাচ্ছে, তারপর বলছে সংসারী মানুষও তাই, তার 2 পয়সা হলে পরে বাড়িটা বেশ রং করেছে। আপনি জানেন সে না বললে শান্তি পাচ্ছে না। আপনি দেখছেন বাড়িটা ভালোই লাগছে, সে কিন্তু আপনাকে বলবে এটা কিন্তু আমি নিজে রং করিনি, বার্জার পেন্টকে দিয়ে রং করালো। এটাই তার আনন্দ। কেন আমার রং করতে খরচা হলো 2.5 লাখ টাকা। এটা হচ্ছে সংসারী মানুষ করে। ইংরেজি জানা ব্যক্তি কিরম করে ঠাকুর বলছেন, তিনি নিজে জানতেন 15, 16, 17টা ইংরেজি শব্দ, তাও ভুল প্রয়োগ করতেন। বলে ইংরেজি জানা বাবু কি হয় জানলে? শীত দেয়, শীত দেয়। সিঁড়ি দিয়ে যখন ওঠে, প্যান্ট পরেছে, লাফিয়ে লাফিয়ে ওঠে, এমনি ওঠা যায় কিন্তু উঠতে পারবে না, তার প্যান্ট পরেছে, তাকে নিয়ে টেনে নিয়ে যাবে, লাফিয়ে লাফিয়ে উঠবে, শীত দেবে। সাহেব বাবু হাতে স্টিক, ফলের বাগানে ফুলের বাগানে গেছে, সে ঠাকুর ভগবান ঈশ্বরকে প্রশংসা করছে। কিরম যাবে? ওই স্টিকের ডগাটি দিয়ে একটা ফুলকে টাচ করবে, করে বলবে
ঈশ্বর কি বিউটিফুল ফুল তৈরি করেছেন। ঈশ্বরের প্রতি বিশ্বাস হবে ওইটুকু, একটা টিকেট ডগা দিয়ে ঈশ্বর কি সুন্দর বিউটিফুল ফুল তৈরি করেছেন, ওখানেই সে ঈশ্বরের পর্যায়ে। তো এই যে রসে বসে থাকা মানুষ যে পরীক্ষায় ফেল করেছে, এক মুখ হাসি নিয়ে বলছেন তুমি ফেল করেছো, বাবা বাবা তুমি তো পাশ মুক্ত গো, দেখুন আমরা ফেল করলে কাঁদি, তিনি বলছেন পাশ মুক্ত, বিএ এমএ ডবল এমএ ট্রিপল এমএ ডক্টরেট, মানে খানিকটা পাশের তুমি গলায় দড়ি পড়লে, রাস্তা দিয়ে যখন যাচ্ছ ডগমগ হতে হতে যাচ্ছ, ভাবছো পেছনের লোকগুলো জানে তো আমি ট্রিপল এমএ, হ্যাঁ বোধহয় জানে না, ওকে জানাতে হবে। আমি যে যাচ্ছি একটা মানুষ বলো রামকৃষ্ণ ব্যানার্জি ট্রিপল এমএ, লোকগুলো জানতে পারলো না, তাহলে আমার ডিগ্রির কি লাভ হলো? এই স্ত্রী লোক, সংসারী লোক, বিষয় আশয় সম্পদ মান ঐশ্বর্য বাড়লে পরে তার জানাতে ইচ্ছে করে। এই রসিকতার কথা কটা ভগবান পৃথিবীতে এসে বলেছেন বলতে পারেন? কার কাছে পেয়েছেন? তাই জন্য এই শ্রীরামকৃষ্ণ হচ্ছেন রসে বসে থাকা শ্রীরামকৃষ্ণ, ব্রহ্মজ্ঞানী শ্রীরামকৃষ্ণ, ভগবান শ্রীরামকৃষ্ণ, অবতার শ্রীরামকৃষ্ণ। এই যে কথামৃত বইটা সব শুধু ভক্তি ভগবান নয়, যারা নাস্তিক, যারা মনে করেন আমি ভগবান মানি না, মানবো না, অলরাইট, ভগবান মানতে হবে না, কথামৃত পড়ো, 240টি গান আছে, সেই গানগুলো শেখো না, জীবন উদ্ধার হয়ে যাবে রামকৃষ্ণের মতো। গল্প উপমা, মানুষ তো গল্প বলতে ভালোবাসে, 5 জনকে গল্প বলতে চাও, 472টা গল্প উপমা, টেলস প্যারাবলস 205টা, মহাভারতের কটা ক্যারেক্টার আছে, কথামৃতের ক্যারেক্টার আছে 372টা ক্যারেক্টার। ঠাকুর ভগবান শ্রীরামকৃষ্ণ ইংরেজিতে কথা বলছেন 18-19টা শব্দ। কথামৃত শুরু হচ্ছে 26শে ফেব্রুয়ারি 1882, শেষ হচ্ছে 24শে এপ্রিল 1886। তার মানে আমি যা বললাম এই সব কিছু যদি একটু কথামৃতর ভেতরে ঢোকেন সব পাবেন, সব পাবেন, সব পাবেন। আমি ধন্য যে আপনাদের মতো ভক্ত মানুষের কাছে অসীমের এই সংঘে এসে শ্রীরামকৃষ্ণকে নিয়ে খানিকক্ষণ কথাবার্তা বলতে পারলাম, আপনারা সুযোগ দিলে। আর আমি খুব আশ্চর্য হয়ে যাচ্ছি, আমার মতো একজন অর্বাচীন 1 ঘন্টা ধরে আপনাদের জ্বালাচ্ছে, তবু আপনারা হাসি মুখে শুনছেন, এটাও আমার মনে হয় ভগবান শ্রীরামকৃষ্ণের একটা অলৌকিকত্ব। আপনারা সবাই ভালো থাকুন। ঠাকুরকে, মাকে, স্বামীজিকে কোটি কোটি প্রণাম জানাচ্ছি, আর ঠাকুরকে বলছি ঠাকুর আমাদের সবাইকে ভালো রাখো, আমাদের সবাইয়ের মনটা তোমার পদে পদে স্থিত রাখো। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামী। কন্যা pra